আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডক্টর ওয়াফা সাদিয়া করিম। আমি পাশ করেছি জানুয়ারি 25 সেশনে। আজকে আপনাদের সাথে হোস্ট হিসেবে আছি। সবাইকে গুড আফটারনুন। আজকে আমাদের যে জেনেসিস আউটলিয়ার কর্তৃক আয়োজিত একটি প্রোগ্রাম, যেটি হচ্ছে টু গোলস ওয়ান জার্নি, এফসিপিএস এন্ড এমআরসিপি, এই দুইটি ডিগ্রি অর্জনের জন্য কিভাবে সিমালটেনিয়াসলি পড়লে এবং স্ট্র্যাটেজিক্যালি আগালে আপনারা দুইটা ডিগ্রি একই সাথে অর্জন করতে সক্ষম হবেন এবং দুইটা ডিগ্রি একই সাথে শেষ করতে পারবেন। এবং সেই সাথে আপনারা কিভাবে টিপস এন্ড ট্রিক্স শেয়ার করলে আপনারা দুইটি ডিগ্রি অর্জন করতে পারবেন, সেই লক্ষ্যেই আমাদের আজকের এই আয়োজন। তো আমরা আসলে ইনবক্সে অনেক বেশি কোয়েশ্চেন পাই। ইনফ্যাক্ট দেখা যায় আমাদের কলিগরাও, আমাদের সাথে যারা কাজ করেন, তারাও আমাদেরকে অনেক বেশি জিজ্ঞাসা করেন যে হচ্ছে এসিপিএস হয়তো বা পার্ট ওয়ানে মাত্র পাশ করলো, অথবা 6 মাস বা 1 বছর ট্রেনিং এ আছে, তারপর দেখা যাচ্ছে যে উনি হয়তো এমআরসিপি ডিগ্রিটাও সিমালটেনিয়াসলি নিতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে অনেকে বুঝে উঠতে পারেন না যে ডিউটি করে কিভাবে পাশাপাশি এমআরসিপি ডিগ্রিটা নিবেন, এবং সেই সাথে কিভাবে পড়লে এবং টাইম ডিউরেশন কতটুকু থাকলে বা কি কি সিলেবাস বা কি 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 ম্যাটেরিয়ালস হচ্ছে আপনারা পড়বেন। সেই জন্যই হচ্ছে আমাদের আজকের এই আয়োজন। আপনাদের বহুল আকাঙ্ক্ষিত একটি সেশন আজকে আমরা অ্যারেঞ্জ করেছি জেনেসিস আউটলিয়ারের পক্ষ থেকে। আমাদের সাথে অত্যন্ত দুইজন মেধাবী চিকিৎসক যুক্ত আছেন অ্যাজ এ স্পিকার হিসাবে। পর্যায়ক্রমে আমি তাদের সাথে পরিচয় করিয়ে দিব। আজকে আমাদের দুইজন যে স্পিকার, তারাই হচ্ছে আপনাদের সকল জিজ্ঞাসার হচ্ছে উত্তর দিবেন। তো আমি সময় ক্ষেপণ না করে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু করছি। প্রথমেই এজ আ স্পিকার হিসেবে আমি আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর মাইশা সামিহা আপুকে। উনি এমআরসিপি পার্ট ওয়ান পাস করেছেন জানুয়ারি 25 ডায়েটে, এবং সেই সাথে এসসিপিএস ফাইনাল পার্ট ট্রেনিং হিসেবে ইন্টারনাল মেডিসিনে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছেন। তো আমি আপুর কাছ থেকে আপুর জার্নিটা সম্পর্কে জানতে চাবো, এবং কি স্ট্র্যাটেজি ফলো করলে আসলে এট দ্য সেম টাইম এসসিপিএস এবং এমআরসিপি ডিগ্রি দুটাই আমরা সিমালটেনিয়াসলি চালাতে পারবো এবং আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে পারবো। তো সেই হিসাবে মাইশা সামিহা আপুকে আমি মাইক ট্রান্সফার করছি। মাইশা সামিহা আপু। আসসালামু আলাইকুম ওয়াফা আপু, থ্যাংক ওয়ালাইকুম ইউ আমাকে আসসালাম। প্ল্যাটফর্মটা দেওয়ার জন্য। হ্যাঁ, তো আমি আমি ডক্টর মাইশাদ, আমাকে তো পরিচয় করিয়ে দেওয়াই হয়েছে। তো আমি আমার জার্নিটা শেয়ার করব। তার আগে আমি বলতে চাই যে আসলে এফসিপিএস এমআরসিপি জার্নিটা প্রত্যেকজনের জন্যই আলাদা, ভিন্ন। এক একজনের সার্কামস্ট্যান্সেস সিচুয়েশন অনুযায়ী তাদের জার্নি হয়। যেমন আমার একরকম ছিল, কেউ এমআরসিপি আগে দেয়, কেউ এফসিপিএস আগে দেয়। কিন্তু আহ, আমি এই জার্নিতে যেটা রিয়েলাইজ করলাম যে দুইটা ডিগ্রি খুব রিলেটেড এবং একটা আরেকটাকে কমপ্লিমেন্ট করে। আপনি যদি একটার প্রিপারেশন ঠিকভাবে নেন, আরেকটার জন্য অনেক হেল্প হয়। যদিও দুটার বই ম্যাটেরিয়ালস আলাদা, কিন্তু দুইটা পাশাপাশি করা ভেরি মাচ পসিবল, বিকজ অনেক কিছু মিলে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো মেডিসিনই। তো আমার জার্নিটা আমি যদি শেয়ার করি, আমি আগে দেই হচ্ছে কি এফসিপিএস পার্ট ওয়ান। তো তখন জেনেসিসের সাথেই ছিলাম। জেনেসিসে 6 মাস কোচিং করে এফসিপিএস পার্ট ওয়ানে আমি দেই 2023-এর জুলাইতে। তো তখন আমার ফুল সিলেবাসই ছিল ডেভিডসন বেসড, মানে পড়ালেখা সব তো ডেভিডসন বেসড ছিল। ডেভিডসন যা যা জেনেসিস পড়িয়েছে পুরাটা পড়েছি। তারপর এফসিপিএস পার্ট ওয়ান দেওয়ার পরে ট্রেনিং জয়েন করলাম। তখন মনে হলো যে আমি এখন এমআরসিপি পার্ট পার্ট ওয়ান দিব। কিন্তু ওরকম ফিক্স টাইম ছিল না আমার জার্নিতে। আমি ভাবতাম যে ঠিক আছে, 1 বছর 1.5 বছর 6 মাস যাই সময় লাগুক, আমি আস্তে ধীরে পড়ে দিব। অনেকে চান যে 6 মাসের মধ্যেই আমি দিয়ে দিতে চাই, সেটাও পসিবল। যদি আপনি অনেক বেশি পড়ালেখা করেন ডিউটি করে, তারপর বাসায় এসে অনেক টাইম দিতে পারেন, তাহলে সেটা 6 মাসেও পসিবল। কিন্তু আমি টাইম নিয়েছিলাম, আমি প্রায় 1-1.5 বছর সময় নিয়েছিলাম, আস্তে ধীরে পড়েছি। তো যখন আমি এমআরসিপি পার্ট ওয়ানের প্রিপারেশন নেওয়া শুরু করি, তখন আমি দেখলাম যে আমি যে এফসিপিএস এর জন্য যে ডেভিডসন্স পড়েছি, আমার প্রচুর ইনফরমেশন সিমিলার। খুবই মানে আমার কাছে, আমি আসলে পাস মেডিসিন দিয়ে শুরু করি। তো পাস মেডিসিন যখন আমি সলভ করা শুরু করি, আমি দেখলাম যে আমি তো প্রায় 60% 70% অ্যান্সার পাচ্ছি ফ্রম মাই নলেজ অফ এফসিপিএস। ডিফিকাল্ট হচ্ছিল না। তারপরে আহ, এটা আমার আমার জন্য একটা মোটিভেশন হিসাবে কাজ করেছে যে না, আমি তো অনেকখানি জানি, তাহলে পসিবল। তারপর পাস মেডিসিন পুরাটা শেষ করেছি, আমি অনেক আস্তে ধীরে শেষ করেছি, ডিউটি করে বাসায় এসে টাইম কম পেতাম। আহ, একবার পাস মেডিসিন শেষ করার পরে তারপরে আমি ডিসাইড করি যে না, আমি এখন পরীক্ষাটা দিব, এখন ঠিকঠাক ভাবে আমি পড়াশোনা শুরু করি। তো তখন আমি হচ্ছে গিয়ে হামাদ নোটস এন্ড নোটস পড়া শুরু করলাম।
তো নোটস এন্ড নোটস পড়তে গিয়েও আমার একই ধরনের এক্সপিরিয়েন্স। আমার মনে হলো যে হ্যাঁ, নোটস এন্ড নোটসে এক্সট্রা কিছু ইনফরমেশন আছে। আহ ডেভিডসন যেও আছে, কিন্তু আমরা তো সব লাইন বাই লাইন ওখানে পড়ি না। তো কিছু এক্সট্রা ইনফরমেশন নোটস এন্ড নোটসে আছে, কিন্তু তারপর ইটস ভেরি সিমিলার টু এফসিপিএস। তো আপনি যদি একটা বই পড়া থাকে, আপনি যদি আগে এমআরসিপি দেন, আপনি যদি আগে এইসব কোয়েশ্চেন ব্যাংক নোটস এন্ড নোটস পড়া থাকে, তাহলে ডেভিডসন যে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে, অ্যান্ড ভাইস ভার্সা। ইট ওয়ার্কস বোথ ওয়েজ। তারপর আমি নোটস এন্ড নোটস পড়লাম, আমার এক্সট্রা যেগুলো ওগুলো পড়লাম, আর যেগুলো আগে পড়া ছিল সেগুলো তো ইজি ছিল ক্যাচ করা আর কি। তার আর সাথে আমি অন্য কোয়েশ্চেন ব্যাংক, যেটা আমাদের পাস টেস্ট, সেটাও পুরোপুরি সলভ করলাম। এই নোটস এন্ড পাস টেস্ট আমি পুরো 3 মাস 4 মাসের মতো সময় নিই পুরো জিনিসটা আরেকবার সলভ করতে। এরপর জানুয়ারি 2025-এ আমি হচ্ছে এমআরসিপি পার্ট 1 দিয়ে আলহামদুলিল্লাহ সেই সেশনে পাশ করি। তো আহ আমার একটা অ্যাডভাইস হচ্ছে, যারা দুটো জার্নি পাশাপাশি করতে চান, তারা হচ্ছে গিয়ে যে একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা খুব বেশি গ্যাপ নিবেন না। তাহলে মানে সবসময় যদি পড়ালেখার উপরে থাকেন, তাহলে দেখবেন যে প্রত্যেকটা স্টেপই আস্তে আস্তে তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাচ্ছে। যেমন আমার পার্ট 1, এমআরসি পার্ট 1 পাশ করার 6 মাসের মাথায় মিড টার্ম ছিল। তো আমি কিন্তু তো এই যে 6 মাস, এই 6 মাস পুরাটাও আমি পড়তে পারি না মিড টার্ম। আমি এমআরসিপি দিয়ে এত ফ্যাটিক ছিলাম, আমি মনে হয় 4 মাস পড়েছি মিড টার্মের জন্য। কিন্তু মিড টার্মও আলহামদুলিল্লাহ 1 গোতে ক্লিয়ার হয়েছে। এটাতে আমি মনে করি যে এই এমআরসিপির যে প্রিপারেশনটা, এটা আমাকে প্রচুর পরিমাণে হেল্প করেছে। যেমন মিড টার্মে এসবি এর জন্য আমাকে আলাদা করে অত টেনশন করাই লাগেনি। আমরা তো এমআরসিপি তে এসবি এর জন্য পুরোপুরি প্রিপারেশন নিয়ে থাকি। আর এই যে সিমিলার কনসেপ্ট, সিমিলার আর এমআরসিপি দিলে আপনার যেটা হবে, আপনার অ্যানালাইটিক্যাল স্কিলস অনেক বাড়বে। আপনি সিনারিও বেসড কোয়েশ্চেন গুলো সাথে ইউজ টু থাকবেন। আপনার জন্য সিনারিও বুঝে অ্যানালাইসিস করে একটা কনক্লুশনে আসা, একটা ডায়াগনোসিসে আসা, এগুলো আরো সহজ হবে যদি এমআরসিপি প্রিপারেশন থাকে। তো মিড টার্ম তো সেরকমই, এখন পরীক্ষা এসবিএ বলেন, এসিকিউ বলেন, সবকিছুতেই আপনার থাকে আর কি। অনেক অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন্স আসছে, এখন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। সো ইট হেল্পড মি আ লট। এমআরসিপি পার্ট 1 ক্লিয়ার থাকাতে আমার মিড টার্মও আহ অবশ্যই কঠিন ছিল, জার্নিটা অনেক কঠিন ছিল, কিন্তু আমাকে যেটা বললাম যে একটা একটাকে কমপ্লিমেন্ট করে। তো সামনে ইনশাল্লাহ এমআরসিপি পার্ট 2 দিব। তো এই গ্যাপটা আসলে বেশি গ্যাপ দেওয়া ঠিক হয় না। আমি যেটা মনে করি যে একটার পর একটা পরীক্ষা দিতে থাকলে, পড়ালেখার ফ্লোতেই থাকলেন, ম্যাটেরিয়ালস মোরালেস সিমিলার, বই যদিও আলাদা কিন্তু টপিকস অলমোস্ট সিমিলার। সো পড়ার মধ্যে থাকলে আপনার খুব বেশি হবে না আর কি। কিন্তু আপনি যদি একটা বড় গ্যাপ দিয়ে ফেলেন, তাহলে দেখা যাবে যে আবার শুরু থেকে শুরু করাটা কঠিন হয়ে যায়। তো এই আমার জার্নি, ওয়াফাপো। আমরা এতক্ষণ মাইশা সামিহা আপুর কথা শুনছিলাম। উনি যথেষ্ট চমৎকার ভাবে আমাদেরকে এক্সপ্লেইন করেছেন ওনার জার্নিটা, এবং সেই সাথে স্ট্র্যাটেজিক্যালি কিভাবে এগিয়ে গেলে, কিভাবে পড়াশোনা করলে আমরা এট দ্য সেম টাইম দুইটা গোলসে অ্যাচিভ করতে পারি। এবং আপু খুবই ডিটেলড ওয়েতেই বলেছেন যে এসসিপিএস পার্ট 1 এর পড়াটা, এবং সেই সাথে হচ্ছে এসসিপিএস মিড টার্মেও হচ্ছে কিভাবে আপনার এমআরসিপির পড়াটা হচ্ছে কিভাবে হেল্প করে, স্পেশালি এসবিএ তে। আমি আপুর সাথে পুরোপুরি একমত, পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। এবং আপুর জন্য সামনের পার্ট 2 পরীক্ষার জন্য শুভকামনা আপুর জন্য। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি হচ্ছে আমাদের আরেকজন মেধাবী চিকিৎসক ডক্টর সাদ্দাম হোসেন ভাইয়াকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে ওনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। এবং এট দ্য সেম টাইম ভাইয়ার কাছে আমার কিছু প্রশ্ন আছে, সেটা হচ্ছে কিভাবে স্ট্র্যাটেজিক্যালি এগিয়ে গেলে আপনি এট দ্য সেম টাইম এসসিপিএস, অথবা কেউ এমডি তে রেসিডেন্ট হিসাবে আছে, সে এমআরসিপি ক্র্যাক করতে পারবে। এবং বলা বাহুল্য ভাইয়ার হচ্ছে ভাইয়া অনেক গুণী, এবং সেই সাথে ভাইয়া বিসিএস, এসসিপিএস পার্ট 1 মেডিসিন, এমআরসিপি পেসেস ক্যান্ডিডেট, এবং বর্তমানে এমডি ফেজ বি রেসিডেন্ট হিসেবে এন্ডোক্রাইনোলজি ডিপার্টমেন্টে বিএমইউ তে কর্মরত আছেন। ভাইয়াকে আমি মাইক ট্রান্সফার করছি ওনাকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আফা। অ্যাকচুয়ালি আমরা আমার যে জার্নিটা, আমি বেসিক্যালি প্রথমে এফসিএস পার্ট 1 পাস করি সেই 2019 সালে। তো আমার মেডিসিনের প্রতি ফ্যাসিনেশন ছিল প্রথম থেকেই। আর সেই সুবাদেই মেডিসিনের প্রথমে পার্ট 1 পাস করি, তারপরে এমডি তে ঢুকি, তারপর হচ্ছে এমআরসিপি। তো আপনারা যারা মেডিসিন রিলেটেড ডিগ্রি করার প্ল্যান আছে, ইট মে বি ডিপ্লোমা অর এমডি অর এফসিপিএস, পড়াশোনা কিন্তু সবগুলো একই সূত্রে গাদা।
সেক্ষেত্রে কিন্তু আপনি যদি কোনো একটা পোর্শন শুরু করেন, সেটা কিন্তু জার্নিটা এন্ড হবে আপনার মাল্টিপল ডিগ্রি দিয়ে। আমরা দেখেছি যারা ডিপ্লোমা করছে তারা ফার্দার এমডি অথবা এফসিসি করতেছে অথবা এমআরসিপি করার প্ল্যান করতেছে। সো এই সবগুলো করার একটাই বা ওই হচ্ছে পড়াশোনা কন্টিনিউ করা। পড়াশোনা যদি একটা স্পেসিফিক ওয়েতে করা যায়, বুঝে করা যায়, স্পেশাল হচ্ছে এখন কোশ্চেনগুলো হয় খুব ক্রিটিক্যাল অ্যানালাইসিস, কোশ্চেনগুলো হয় বেসিক্যালি প্র্যাকটিক্যাল। সেই পারপাসে আমরা যখন আগে যে মুখস্থ করে কিছু পরীক্ষার যেভাবে চান্স পাওয়া যেত, এটা এখন পসিবল না। সেক্ষেত্রে আপনার ক্লিয়ার কাট কনসেপ্ট থাকা লাগবে রিগার্ডিং টপিকস, নট কোয়েশ্চেন। আগে আমাদের কোশ্চেন ব্যাংক হাতে ছিল অনেকগুলা, যে কোশ্চেন ব্যাংক পড়লে মোটামুটি কোশ্চেন সলভ করলে হয়ে যেত। বাট বর্তমানে যেই কনসেপ্ট দাঁড় করা হয়েছে সেটা হচ্ছে আপনাকে স্পেসিফিক টপিকস এর কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। যদি আপনি কনসেপ্টের উপর মাস্টার হন, সেক্ষেত্রে আপনার যে কোনো পরীক্ষা মেডিসিন রিলেটেড আপনি পাস করবেন। তো জার্নিটা হচ্ছে বেসিক্যালি আপনার ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে যে কোনো একটা মেডিসিন রিলেটেড একটা বই পড়াশোনা করে সেইটার যে সারমর্ম, যেটার কনসেপ্ট, যেটার যে রেসিডুয়াল নলেজটা ডেভেলপ করতে হবে। করার পরে সেই নলেজটা আপনি এখন বিভিন্ন ওয়েতে আপনি এটাকে ডেসিমিনেশন করতে পারবেন বিভিন্ন পার্টসে। ধরুন যার মেডিসিন রিলেটেড ডিপ্রেশন পড়া আছে, সে চাইলে আমার মনে হয় পৃথিবীর যে কোনো ডিগ্রি পসিবল রিগার্ডিং মেডিসিন রিলেটেড করা সম্ভব। বাট এটার ওয়ে সবচেয়ে বেটার হচ্ছে আমাদের অনেক গুণ সবারই, কেউ মুখস্থ বেশি করে, কেউ বুঝে পড়াশোনা করতে পারে। তো আমার হচ্ছে যেহেতু আমরা ডক্টর, সবারই একটা কনসেপ্ট হবে, পড়াশোনাটা হবে আন্ডারস্ট্যান্ডিং, যেটা আপনার লাইফ লং রেজাল্ট তৈরি হবে। এই নলেজটা আপনার ফার্দার যে কোনো পরীক্ষা পাশ করার ক্ষেত্রে আপনার হেল্প করবে। তো আপনি যদি মেডিসিনের পার্ট ওয়ানের কোনো প্রিপারেশন নিয়ে থাকেন, অলরেডি পার্ট ওয়ান করেছেন, সেক্ষেত্রে আমি মনে করি আপনার ক্ষেত্রে এমআরসিপি পার্ট ওয়ান পাশ করাটার সম্ভাবনা 70 to 80% আমি আগে এগিয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে ফার্দার 20% জাস্ট আপনাকে যদি ওনাদের কিছু গাইডলাইন, কিছু ট্রিটমেন্ট, কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন সেগুলোতে পড়লে মোটামুটি হয়ে যায়। এখন যেই প্রসেসটা আপনাদের ভুল হয়ে যায় এমআরসিপি পার্ট ওয়ান পাস করতে, যে যতই বলে পরীক্ষাটা ইজি, বাট পাস রেট কিন্তু 38 থেকে 40%। এই কনসেপ্টটা নেগেটিভটা কিভাবে দরকার হয়েছে, কারণ আমরা যে রেজাল্ট শিট অ্যানালাইজ করার পর দেখেছি যে পরীক্ষার পরে কিন্তু পাস রেট 50% উপর কখনোই যায় না এমআরসিপিতে। আমার যেটা মনে হয় বাংলাদেশের যে এমআরসিপি কিন্তু ক্যান্ডিডেট হিউজ পরিমাণে, কারণ এটা প্রমাণ থেকে কি, যখন আমরা এমআরসিপি পার্ট ওয়ানে যে সিট অ্যাভেলেবেল হয় পরীক্ষার জন্য, স্পেশালি 3টা ডায়েটে, জানুয়ারি, মে ডায়েট এবং সেপ্টেম্বর, সেক্ষেত্রে যে 10 মিনিটের মধ্যে উইদিন 10 মিনিটস আপনার সবগুলো সিট ফিল আপ হয়ে যায়। তো অ্যাট দ্য এন্ড অফ ডে রেজাল্ট দেওয়ার পরে 50% পাস। এই 50% পাস এর যেই মেজর কারণটা কি, আমার যে অ্যানালিস্ট মনে হলো যে আমরা আসলে এই একটা ঝাপসা ধারণা নেই, একটা কনসেপ্টটা যে পরীক্ষা রিলেটেড, যেটা পুরোপুরি নেই না। ধরেন আমি আমার বড় ভাইয়ের কাছ থেকে শুনেছি যে আমার সেই পার্ট মোটামুটি ইজি আছে, সেভাবে একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়ে দিচ্ছি, বসে যাচ্ছি। পরীক্ষা দেওয়ার জন্য আমার হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করা লাগে, সাথে হচ্ছে পরিশ্রম যাই করি, এট দ্য এন্ড অফ রেজাল্টটা কি, যে আমার পাস রেট 50-50। সো সেক্ষেত্রে পাস করার জন্য আপনাকে কনসেপ্টটা কিন্তু সেই লেভেলে ক্লিয়ার থাকা লাগবে। আর কনসেপ্ট ক্লিয়ার থাকে কিন্তু আপনি শুধু এমআরসি পার্ট ওয়ান না, এটা পার্ট টু পাস করবেন, আপনি ক্লিনিক্যাল ওয়ার্ড, রাউন্ড ম্যানেজমেন্ট, প্র্যাকটিক্যাল লাইফে পেশেন্ট ম্যানেজমেন্ট, সব ক্ষেত্রে কিন্তু আপনার কনসেপ্ট বেসডই আপনার আগাতে হবে। কারণ মুখস্থ পড়াশোনা দিয়ে কিন্তু ডাক্তারি করা পসিবল না, এটা বর্তমান সময়টা। সো এই যাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার থাকে তারা পসিবল। আর এটা হচ্ছে একটা গাইডলাইনের একটা ব্যাপার আছে। আমরা যারা এখানে আছে, ওয়াফা আছে, মাইশা আছে, সবাই মোটামুটি একটা এই একটা থ্রোতে জানাটা ছিল স্মুথলি এমআরসিপি এফসিপিএস, তারপরে এমআরসি পার্ট ওয়ান, ওরা সামনে পার্ট টু দিবে। তো মোটামুটি একটা গাইডলাইন কিন্তু আপনাকে গুছিয়ে নিতে হবে। সেক্ষেত্রে 3 থেকে 6 মাস এটা সময় নিতে হবে। বই কিন্তু সবাই মোটামুটি সেম, পাস মেডিসিন, পাস টেস্ট, নোটস এন্ড নোটস। বাট এখানে একটা ফ্যালাসি হচ্ছে, যেটা হচ্ছে নোটস এন্ড নোটস যে বইটা লেখা আছে, লেখা আছে বোথ পার্ট ওয়ান পার্ট টু। তো আপনি কতটুকু পড়ে আপনি পার্ট ওয়ান দিবেন সেটা কিন্তু আপনাকে আইডেন্টিফাই করতে হবে। এই ডিমার্কেশন করার পরে আপনি কিন্তু পার্ট ওয়ান পাস হবে, কারণ আপনি খুব বেশি পড়লে কি হবে, পরীক্ষা সেগুলো আসবে না। সবচেয়ে বড় যে কনফিউজিংটা হচ্ছে কোশ্চেন গুলা যে 5টা স্টেম থাকে, আপনি 3টা স্টেম ইজিলি আপনি বাদ দিতে পারবেন, 2টা স্টেমে আপনার কনফিউশন লেগে যাবে। কিন্তু ওই জিনিসটা ভালো কনসেপ্ট না থাকে, আপনি বেশি পড়ে গেলেন, বাট পরীক্ষা আলটিমেট রেজাল্ট করতে জিরো, কারণ আপনি কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আপনার আনসার ভুল হয়ে যাবে। সেক্ষেত্রে আমি মনে করি এটা গাইডলাইন দরকার, যেটা আপনি 3 থেকে 6 মাস প্রিপারেশন, আপনার বিভিন্ন সুযোগ এখানে আছে। জেনেসিস স্পেশালি আপনাদেরকে এমআরসি পার্ট ওয়ান পার্ট টুর যে
অংশটু যেটা দরকার গাইডলাইনটা আমাদের মেন্টর ওরাও আমাদের ক্লাস নেয় মাইশা ওয়াফা, সেক্ষেত্রে আপনারাও এখানে আপনি একটু সুযোগ নিতে পারেন। আর বড় কথা হচ্ছে এট দ্য এন্ড অফ ডে আপনি একজন ভালো ক্লিনিশিয়ান হওয়ার জন্য আপনার নলেজের ঘাটতি রেখে হওয়া যাবে না। কারণ এমআরসিপির যে স্টাইলে লেখা আছে আমার কাছে যেটা মনে হলো, ডিজিজ কিন্তু আমরা সবাই পড়াশোনা করি, মুখস্থ করি, একটা ডিজিজের মাল্টিপল সিমটম সাইন থাকে। এগুলো কোথা থেকে আসছে? ফ্রম রিসার্চ থেকে আসছে। বা সবগুলো কি আপনার পেশেন্টে আসবে? নো। আপনার পরীক্ষার জন্য জানতে মোস্ট স্পেসিফিক এন্ড ইম্পর্টেন্ট আপনার সিমটম এন্ড সাইন। সেক্ষেত্রে এমআরসিপি কিন্তু আপনাকে সে ওয়েটা বের করে দেবে আপনাকে যে 3টা সিমটম 3টা সাইন, একটা ইনভেস্টিগেশন, একটা ট্রিটমেন্ট, 2টা ম্যানেজমেন্ট। এটা হচ্ছে আপনার অল থ্রু এমআরসিপি একটা স্পেসিফিক একটা জিনিস শিখতে হবে। সেটা কিন্তু একমাত্র এমআরসিপি পড়লে আমার মনে হয় কনসেপ্টটা ক্লিয়ার হয়। এই কনসেপ্টটা কিন্তু শুধু কিন্তু আপনার পরীক্ষার জন্য না, সেটা হচ্ছে আপনার ওয়ার্ড ম্যানেজমেন্ট। একটা পেশেন্ট যখন ম্যানেজ করবেন, একটা পেশেন্টের হাইপার ক্যালসিয়াম ম্যানেজ করতে যাচ্ছেন, তাকে আপনার পেশেন্টের যে ম্যানেজমেন্টের যে স্টেপগুলা কোনটার পর কোনটা ইউজ করবেন, হাইপার ক্যালসিয়াম ম্যানেজমেন্টে কোনটা ইউজ করবেন, হাইপার ক্যালিয়ামে কেন আমরা আগে ক্যালসিয়াম গুলো দিব, সে জাস্টিফিকেশনটা কি, সেগুলো আপনাকে যদি কনসেপশন ক্লিয়ার না থাকে সেখান থেকে আপনি কিন্তু এগুলো অ্যাভেলেবল করে ফেলবেন। সবচেয়ে বড় কথা যে আপনার লাইফের চেম্বার প্র্যাকটিস, কারণ সেখানে তো আপনি লং কেস দিবেন না, আপনি একটা পেশেন্ট পাবেন 3 থেকে 5 মিনিটের সময় পাবেন সর্বোচ্চ। সেখানে আপনার কিন্তু জিস্ট নলেজটা কিন্তু আপনি এই অ্যাকোয়ার্ড করার একটা ওয়ে হচ্ছে এমআরসিপি। এমআরসিপি আপনার আমাদের যে জার্নি, আমাদের তো আসলে একটা লং টার্মে অনেক বুড়ো হয়ে গেছি, বয়স অনেক বেশি হয়ে গেছে। 2018 সালে আমি এমবিবিএস ইন্টার্নশিপ শেষ করি, তারপরে মোটামুটি জার্নি। তো সামনে আমার ফেজ ফাইনাল, সামনে জার্নি হতে। তো পাশাপাশি পেসিস পরীক্ষাতে প্ল্যান আছে। আমার যেটা এট দ্য এন্ড অফ ডে মনে হলো যে মেডিসিনে আসলে একটি কিন্তু এটা পুরো ইলিউশন। আপনি প্রত্যেক দিন, আমি যেহেতু অ্যান্ড্রোকানে আছি, আমার প্রত্যেক দিনে গাইডলাইন চেঞ্জ হচ্ছে, নতুন নতুন ড্রাগ আসতেছে, ম্যানেজমেন্ট চেঞ্জ হচ্ছে। তো মেডিসিন যেহেতু আপনি প্ল্যান করছেন যে মেডিসিন পড়াশোনা করবেন, মেডিসিন প্র্যাকটিস করবেন, আপডেট নলেজ জানতে হবে আপনাকে। সেটা কিন্তু ওয়ে হচ্ছে কি এমআরসিপি প্লাস হচ্ছে আপনার নিজের রেসিডুয়াল নলেজ, আপনার রেসপিরেটরি সাবজেক্ট। কারণ আপনি আগের যে ট্রিটমেন্ট কনসেপশন টোটালি চেঞ্জ। বড় কথা হচ্ছে ধরেন আপনি ডেভিডসন পড়েছেন, আপনি এই ডেভিডসন 2024-22 সালে নতুন আপনার 24 এডিশন আসছে বাজারে, 22-23 দিকে। এটা 27 সালে আবার নতুন করে আসবে। এই যে 5 বছরের যে হিউজ গ্যাপ, এই গ্যাপটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন? এর জন্য আপনি জানতে হবে গাইডলাইন, যেগুলো এমআরসিপি থেকে আপনি ইজিলি ক্যাপচার করতে পারবেন। সো এই নলেজগুলো কিন্তু ইন্টারেস্টিং যে আপনি এখন আমরা আগে জানতাম যে হ্যাঁ, বইয়ে না আমরা পড়বো না, ব্যাপারটা ওরকম না কিন্তু। কারণ কনসেপ্ট যদি আপনার বইয়ে নাই, একটা ট্রিটমেন্ট অলরেডি আপডেট হয়ে এস্টাবলিশড হয়ে গিয়েছে, ট্রিটমেন্ট অলরেডি সব জায়গায় এটা স্প্রেড হয়ে গিয়েছে, না জানলে কিন্তু আপনার পিছিয়ে পড়বেন। সেক্ষেত্রে আমি মনে করি যে এমআরসিপির মাধ্যমে এই জিনিসগুলো অর্জন করা সম্ভব। তাছাড়া আপনার আর বড় কথা হচ্ছে আপনি যখন বিভিন্ন জিনিস পড়াশোনা ডিফারেন্ট ওয়েতে করবেন, আপনার রেসিডুয়াল নলেজটা খুব আপনার ক্লিয়ার হবে, প্লাস হচ্ছে আপনার রেসিডুয়ালটা বাড়বে। আপনার আলটিমেটলি দিন শেষে আপনার কিভাবে চলে রেসিডুয়াল নলেজ দিয়ে। সো এমআরসিপি জার্নিটা হচ্ছে যারা অলরেডি পার্ট 1 এফসিপিএস করেছেন, ডিপ্লোমা কোনো একটা ফেজ ঢুকেছেন, অথবা এমডি ফেজে ফেজ বি, অথবা এফসিপিএস আপনার মিড টার্ম শেষ করেছেন, অথবা সামনে পার্ট 2 দিবেন, ফাইনাল দিবেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এমআরসিপি একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। কারণ আমরা যারা এমআরসিপি পার্ট 2 পাস করেছি, আমাদের জন্য যে স্টেশনগুলো অস্কি থেকে শুরু করে যে জিনিসগুলো আমরা ফেস করি দিন আমাদের অ্যাজ ওল ক্লিনিক্যাল লাইফে, সেগুলো অ্যাকচুয়ালি ইজি আপনার কম্পেয়ার টু আদার। কারণ আপনি দিন শেষে আপনি যদি জিনিসটা অ্যাচিভ না করেন, আপনি যদি জিনিসটা অ্যাকোয়ার্ড না করেন, আপনি টেস্ট না করেন, তাহলে বুঝবেন এটা টেস্ট কিরকম। সেই জন্য আমি মনে করি যে আপনি যদি কারো এমআরসি পার্ট 2 করা থেকে আপনার মনে হয় সব পরীক্ষা পাস করা ইজি, এটা ভাইস ভার্সা। সো আপনি পার্ট 1 এর জন্য অলরেডি মাইশা বলেছে যে পাস মেডিসিন, পাস টেস্ট আর নোটস সবই আছে। বাট আপনাকে লাইন অফ ডিমার্কেশন, যে কতটুকু পড়বেন, কতটুকু পড়ার পর আপনি শেষ করবেন, সেটা জানতে হবে। সেজন্য একটা গাইডলাইন খুবই এসেনশিয়াল। কারণ হচ্ছে এখানে আপনার পাস করার জন্য 2টা জিনিস মাস্ট, একটা হচ্ছে আপনার ডেডিকেশন, আর একটা হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট। কারণ 1,20,000 টাকা একটা এক্সাম দিবেন, সেটা দিতে গেলে আপনাকে সেই পরিমাণ ইনভেস্ট থাকা লাগবে, আপনার আপনার একটা রিসোর্স থাকা লাগবে মানির, আর একটা হচ্ছে আপনি পড়াশোনা করতে হবে। সব করলেন, করার পরে অ্যাট দ্য এন্ড অফ পরীক্ষার কি রেজাল্ট পাস করা লাগবে। তো পাস করার জন্য আপনার স্পেসিফিক কিছু ট্রিক্স এন্ড টিপস লাগবে, যেগুলো আসলে গাইডলাইন ছাড়া হয় না। সো আর ইনশাল্লাহ, আর পেসেস তো একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা হচ্ছে আপনি যে এমআরসি পার্ট 2 পাস করেছেন, সেটার পরে সামারি হচ্ছে পেসেস, হাউ টু ডিল উইথ পেশেন্ট। দেখেন বাংলাদেশে কিন্তু কন্টিনিউয়াস একটা ডাক্তারদের দুর্নাম থাকে যে
আমাদের রোগীর সাথে যে কমিউনিকেশন খুবই গ্যাপ থেকে থাকে আমাদের। রোগীর যে অ্যাকচুয়াল ম্যানেজমেন্ট, রোগীর কাউন্সেলিং, ব্রেকিং ব্যাড নিউজ, এগুলো গ্যাপ থাকার কারণে রোগীর কিন্তু অনেক সময় আমাদের উপরে খুব অ্যাটাক করার প্ল্যান থাকে, কারণ হচ্ছে তারা আসলে জিনিসটা জানেই না। এই যে কমিউনিকেশন, একটা পেশেন্টের সাথে কিভাবে বিহেভ করবেন, সেগুলো কিন্তু এমআরসিপি পেসিসের মাধ্যমে আপনি শিখে ফেলবেন। সো আপনি, ইট ইজ এ কমপ্লিট প্যাকেজ, যে একজন মেডিসিন স্পেশালিস্ট হওয়ার জন্য পুরো প্রসেসটি আপনি এমআরসিপির মাধ্যমে করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশে আপনি এমডি এফসিপিএস করবেন, আমরা করতেছি, বাট অ্যাকচুয়ালি যে জিনিসটা যেটা আপনার যে অ্যাজ এ ফিজিশিয়ান পোলাইটনেস, আপনার বিহেভিয়ার, সেগুলো কিন্তু আপনার পেসিসের মধ্যে শিখতে হবে, শেখা যায়। হ্যাঁ, সো আরটা হচ্ছে যে এমআরসিপির পার্ট ওয়ান, এমআরসিপি থাকলে আপনার যে নলেজের যে ডেপথনেসটা কিন্তু অনেক বেশি হবে অ্যাকচুয়ালি। কারণ আমি একটা গল্প সবসময় আপনাদের বলি, যে আমার এক প্রফেসর ডেভিডসন যে বইটা আছে না, সেটা 36 টাইম পড়াশোনা করেছিল। প্রত্যেকবার সে বলছে নতুন নতুন তথ্য পাচ্ছি আমি। এই যে কনসেপশন, কিন্তু ডেভিডসন কিন্তু আপনি, বইটা ছোট বাট এর মধ্যে হচ্ছে পুরা মেডিসিনের সামারি, পুরা ওটা একটা বই। সেই সামারিটা কিন্তু মনে রাখতে হলে আপনাকে একটা ডিফারেন্ট ওয়েতে আগাতে হবে। সেক্ষেত্রে যদি আপনি পাশাপাশি দুইটা বই পড়েন, এমআরসিপি পাশাপাশি ডেভিডসন, তাহলে কিন্তু আপনার কনসেপশন আরো ক্লিয়ার হবে। ঠিক আছে। আর যারা নতুন অলরেডি আমাদের সাথে আহ, যোগাযোগ করতে পারেন, তো সামনে পরীক্ষার ডায়েরি প্ল্যান করতেছেন, জেনেসিস আপনাদের জন্য বিভিন্ন টাইমে বিভিন্ন ধরনের ব্যাচ চালু করে রেখেছে। যারা এমআরসি পার্ট 1 দিবেন তাদের জন্য রেগুলার ব্যাচ, লং ব্যাচ আছে, এক্সাম ব্যাচ। আর যারা পার্ট 2 দিবেন তাদের জন্য আমাদের কিছু স্পেশাল ব্যাচ আছে, স্পেশাল রেডিওলজি ব্যাচ এন্ড হচ্ছে বোস্টার ব্যাচ। সো অলরেডি পেসেস আমাদের জন্য কন্টিনিউ আছে। সো আপনি যদি একবার জার্নি শুরু করতে পারেন, বাকি শেষ করার দায়িত্ব জেনেসিসের। ইনশাল্লাহ আপনাদের জার্নি স্মুথ হবে এখানে। আর যদি কোনো প্রবলেম ফেস করেন রিগার্ডিং এমআরসিপি, আপনাদের জন্য সবসময় ওয়েলকাম জেনেসিস, আপনারা আসতে পারেন, আমাদের সাথে কথা বলতে পারেন। আপনার জার্নিটা স্মুথ হবে ইনশাল্লাহ আশা করি। আর সবাই যেই আহ, আমাদের সাথে যুক্ত আছেন, যাদের কোনো কোশ্চেন থাকলে আমার কাছে আস্ক করতে পারেন। আর একটা কথা হচ্ছে, আপনাদের আহ, কিছু জিনিস হচ্ছে কি, আহ, আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে শুরু করে আপনাদের যে বইপত্র পড়াশোনা সবকিছু কিন্তু একটা সিকোয়েন্স আছে। হ্যাঁ, সেই সিকোয়েন্সের প্রেক্ষাপটে আপনারা আহ, যাদের ইন ফিউচারে মেডিসিন স্পেশালিস্ট হতে যাচ্ছেন, আর বাংলাদেশের অবস্থা যেই কন্ডিশন আছে, ধরেন আপনার দেশে বাইরে যাওয়ার প্ল্যান আছে, সেক্ষেত্রে কিন্তু এমআরসি একটা বিকল্প ডিগ্রি, ইটস এ ডিপ্লোমা ডিগ্রি। আপনি চাইলে এমআরসিপি করে কমনওয়েলথের যে দেশগুলো আছে, ইউকে থেকে শুরু করে আপনার সিঙ্গাপুর, মিডল ইস্ট, অনেক জায়গায় জব পাওয়া যায়। এখন একটা কোশ্চেন শুনবেন যে ফেসবুকে লেখালেখি হচ্ছে জব পাওয়া যাচ্ছে না। জব পাওয়া না, একটা কারণ আছে, আপনার সিভি রিচ করতে হবে। ধরুন আপনার ক্লিনিক্যাল গ্যাপ আছে, আপনি 5 বছর পরে এমআরসিপি করতে যাচ্ছেন, মাঝখানে কোনো কিছু করেন নাই, সেখানে তো আপনাকে নিবে না ওরা। আপনার কোনো পাবলিকেশন নাই, আপনার কোনো ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নাই। তো এমআরসিপি হচ্ছে কন্টিনিউয়াস অফ দ্য প্রিভিয়াস ডিগ্রি, প্রিভিয়াস আপনার কোনো একটা কোর্সে আছে সেটা। সো আপনি যদি সিভি রিচ করতে পারেন, সিভি এর মধ্যে আপনার অনেক কিছু অ্যাড করতে পারেন, আপনি কিন্তু সব চাকরি হবে, এখনো হচ্ছে। আর এটা করে আপনি একটা হ্যান্ডসাম স্যালারি সহ আপনি বাংলাদেশে জব করতে পারবেন। সো আমি মনে করি যে যারা এমআরসিপি করার প্ল্যান আছেন অথবা করবেন, সবাই ইনশাল্লাহ আপনারা জেনেসিসের সাথে যুক্ত হতে পারেন। আমাদের জেনেসিসের এমআরসিপির আজকে, কালকে 27 তারিখ, হ্যাঁ, আমাদের একটা নতুন ব্যাচ আপনাদের জন্য নিয়ে আসতেছি, লং ব্যাচ। সেখানের মধ্যে পার্টনের জন্য আপনারা আহ, আমাদের টোটাল যে কোর্সের যে আউটলাইন, সেখানের মধ্যে আপনারা 31 ক্লাস প্লাস হচ্ছে লেকচার শিট ইনক্লুডিং, এবং আপনাদের যে ব্রিলিয়ান্ট মেন্টর সামনে আছে, সবাই আপনাদের ক্লাস নেবে, ইনশাল্লাহ উপকৃত হবেন। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ, আমাকে জেনিসকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আর যদি কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অশেষ ধন্যবাদ মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়াকে, এত সুন্দর করে, এত হচ্ছে চমৎকার ভাবে ইলাবোরেটিভলি আমাদেরকে প্রতিটা স্টেপ এমআরসিপি পার্ট 1 কিভাবে পড়তে হবে, এবং হচ্ছে ম্যাটেরিয়ালস কি কি থাকবে, পরীক্ষার স্টাইলটা হচ্ছে কিরকম হয়, পার্ট 2 তে আমাদের কি কি লাগবে। এবং ভাইয়া যে একটা কথা বললেন সেটার সাথে আমি টোটালি একমত, যে আসলে নোটস এন্ড নোটস বইটা কিন্তু হিউজ। তো এখান থেকে আপনার হচ্ছে ডিমার্কেশনটা খুব বেশি ইম্পর্টেন্ট, যে কোনটা আমাদের পার্ট 1 এর জন্য লাগবে এবং কোনটা আমাদের পার্ট 2 এর জন্য লাগবে। তো সেই ডিমার্কেশন বোঝার জন্যই কিন্তু আপনার একটা আসলে গাইডলাইন দরকার।
দরকার। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে জেনেসিস আউটলায়ারের আসলে কোনো বিকল্প নেই। তারা হচ্ছে যে ক্লাসগুলো নেয় সেই ক্লাসগুলো আসলে এরকম টাইপেরই থাকে যে যেখানে হচ্ছে আপনাকে পুরো জিনিসগুলো আপনাকে ধরিয়ে দেওয়া হবে, এবং পাস্ট ইয়ার্স এ কোয়েশ্চেন হচ্ছে কিভাবে এসেছে এবং হচ্ছে কোন স্টাইলে হচ্ছে কোয়েশ্চেন গুলা করে সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে জেনেসিস আউটলায়ার সক্ষম। এবং সেই সাথে ভাই আরো কথা বলেছেন যে পেইসিস এর ব্যাপারে। তো আসলে সত্যি ইভেন আমার কাছে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেও মনে হয় যে আমরা এসিপিএস ট্রেনিং করছি, অ্যাজ আ ট্রেনিং হিসেবে প্রতিদিনে আমাদেরকে অনেক অনেক পেশেন্ট দেখা লাগে। তো এই যে পেশেন্টের সাথে কাউন্সেলিং বলেন, কমিউনিকেশন বলেন, এবং সেই সাথে ডিডি এক্সক্লুশন ক্রাইটেরিয়া, যে একটা পেশেন্ট আমাদের কাছে আসলো যে অ্যাকিউট কনফিউশনাল স্টেট নিয়ে, তো তার ক্ষেত্রে আমরা কি কি ডিডি আমরা রাখতে পারি, এবং সেইভাবে সিমটোমেটিক যে অ্যাপ্রোচ সেটা কিন্তু আসলে এমআরসিপি আমাদেরকে খুব ভালো মতোই শিখিয়ে দেয়। যে কোন কোন ডিডি রাখতে হবে এবং কি কি ইনভেস্টিগেশন করে আমরা ডিডি এক্সক্লুড করে আলটিমেটলি একটা কনফার্মেটরি একটা ডায়াগনোসিস রিচ করতে পারি। তো একটা শার্প ক্লিনিশিয়ান হওয়ার জন্য আমার কাছে মনে হয় বর্তমানে এমআরসিপির থেকে ভালো কোনো ডিগ্রি হতে পারে না। তো এটা আসলে আপনার জন্য একটা স্টিল ডিল হবে যে এট দ্য সেম টাইম আপনি দুটা ডিগ্রি সিমালটেনিয়াসলি যদি টার্গেট করেন এবং হচ্ছে অ্যাচিভ করার ট্রাই করেন, তো সেটা অবশ্যই অনেক বেশি ভালো হবে। এখন হচ্ছে অনুষ্ঠানের এই পর্যায়ে আমাদের সাথে যারা যুক্ত আছেন পার্টিসিপেন্টস, তাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাদের দুজন ব্রিলিয়ান্ট মেন্টর ডক্টর মাইশা সামি আপু এবং মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়ার কাছে যদি কোনো কোয়েরি থাকে আপনারা নির্দ্বিধায় করতে পারেন। আশা করি ভাইয়া এবং আপু আমাদেরকে কোয়েশ্চেনের উত্তর দিয়ে সহায়তা করবেন। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত পার্টিসিপেন্ট তারা আনমিউট করে টাইম কোয়েশ্চেন করতে পারেন। আচ্ছা, যদি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে এই পর্যায়ে আমাদের আজকের এই অনুষ্ঠানটি তাহলে যে আহ, আমাদের টু গোলস ওয়ান জার্নি এফসিপিএস এবং এমআরসিপি যে অনুষ্ঠানটি, আজকে আমাদের দুইজন ব্রিলিয়ান্ট ডক্টর আমাদের সাথে যুক্ত ছিলেন এবং তারা আমাদেরকে অত্যন্ত চমৎকার ভাবে প্রেজেন্ট করেছেন যে কি কি টিপস এন্ড ট্রিক্স এবং কিভাবে স্ট্র্যাটেজিক্যালি এগুতে হবে সেটা সম্পর্কে আমাদের ধারণা দিয়েছেন। এবং এট দ্য সেম টাইম পরীক্ষার সময় বা পরীক্ষার হলে আপনি কি কি হচ্ছে ডিফিকাল্টিজ ফেস করবেন সেই সম্পর্কেও ধারণা দিয়েছেন। এখন হচ্ছে আমি আমাদের দুইজন ব্রিলিয়ান্ট মেন্টর যারা আছে তাদেরকে আহ্বান জানাবো, আপনাদের যদি আরো কিছু অ্যাড অন করার লাগে তাহলে আপনারা আনমিউট করে কাইন্ডলি করতে পারেন। মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়া এবং ডক্টর মাইশা সামি আপু, আপনাদের কি কারো কোনো কিছু অ্যাড করার থাকলে বা আরো কিছু আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলতে পারেন। আর আচ্ছা, আর যদি হচ্ছে কিছু না বলার থাকে তো তাহলে সেই ক্ষেত্রে আপনাদের হচ্ছে আমাদের ভাইয়া যেটা বললেন যে আগামী 27 তারিখ অর্থাৎ আগামীকাল আমরা একটা লং ব্যাচ ওপেন করতে যাচ্ছি এমআরসিপি পার্ট ওয়ান এর জন্য, যেখানে ভাইয়া অলরেডি বলেছেন যে আমাদের হচ্ছে কিছু লেকচার ক্লাস হবে এবং প্রতিটা সিস্টেম আমরা ধরে ধরে আপনাদেরকে শেষ করব। এবং হচ্ছে যে যে জিনিসগুলো হামাদ বা হচ্ছে নোটস থেকে লাগে, যেগুলো পাস্ট টেস্ট এবং পাস্ট মেডিসিন থেকে আসে, সেই ধরনের জিনিসগুলো আমরা হচ্ছে আমাদের জেনেসিসের যে নোট আছে, যে স্পেশালাইজড আমরা নোট আমরা সবাই হচ্ছে মেন্টররা বসে সেটা হচ্ছে ডিজাইন করে থাকি। তো সেই নোটস থেকে আপনাদেরকে পড়ানো হবে এবং সেই সাথে প্রিভিয়াস ডায়েটে হচ্ছে যে যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করিয়ে দিব। এবং প্রতি ক্লাসের পরেই হচ্ছে আপনাদের পরীক্ষা হবে এবং সেই সাথে মক টেস্ট তো থাকছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই বর্তমানে এই প্রেক্ষিতে ইউনিভার্সিটি পার্ট ওয়ান একটা সম্পূর্ণরূপে প্রিপারেশন নেওয়ার জন্য জেনেসিস এর যে রেগুলার ব্যাচ বা লং ব্যাচের আসলে কোনো বিকল্প নেই। এছাড়াও যদি আপনাদের যদি প্রিপারেশন একবার নেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সাথে এক্সাম ব্যাচেও আপনারা যুক্ত হতে পারেন। তো সো দ্য ডিসিশন ইজ ইয়ার্স। এবং হচ্ছে আমার মতে যে আপনারা আসলে দ্বিধাগ্রস্ত না হয়ে আজকে আমাদের এই যে সেশনটা আসলে আপনাদের জন্য অ্যারেঞ্জ করা, যাতে হচ্ছে আপনারা এমআরসিপি এবং এসিপিএস দুইটি সম্মানজনক ডিগ্রি একসাথে সিমালটেনিয়াসলি কিভাবে নিতে পারবেন এবং সেই সাথে আপনার ক্যারিয়ার আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবেন, ক্লিনিক্যালি কিভাবে শার্প হতে পারবেন সেই সম্পর্কে আপনাদের ধারণা দেওয়াটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো আশা করি আপনারা সেইভাবেই ডিসিশন নেবেন। এবং আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য, এতক্ষণ মনোযোগ দিয়ে কথা শোনার জন্য। এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং শুভকামনা রইল আপনাদের জন্য। এবং আমি অনুষ্ঠানটি আজকে এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ধন্যবাদ।